রাজপথে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি রক্ষা করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে আশা তার। সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। এতে কয়েকটি দল বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামতের কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পিত পদক্ষেপের কারণে বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামী সংসদ অধিবেশনে সরকারের 10 বছরের পরিকল্পনা তুলে ধরার কথা আবারও জানান প্রধানমন্ত্রী। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে বিকেল 3টা নাগাদ কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছের পোনা অবমুক্ত কার্প হ্যাচারি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে 14 জন ব্যক্তির হাতে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সেখানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত পদক্ষেপে মৎস্য খাতে কর্মসংস্থান করবে সরকার। সারা দেশের জলাশয়গুলো সংস্কার করে মাছ চাষের উপযোগী করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আমাদের পুষ্টিকর চাহিদা পূরণ করছে। মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর, বাওর এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, কিশোরগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী কি বললেন, নিজেদের প্রত্যাশার বিষয়ে বা কি বলছেন দলীয় নেতা কর্মীরা, জানাবেন বিস্তারিত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। এখানে জেলা ছাত্রদলের এবং জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। তারপরেই সরকারের যে উন্নয়ন কাজ রয়েছে তারই কিন্তু এখানে উদ্বোধন হবে। এখানে ইতিমধ্যে কিশোরগঞ্জবাসী এই ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জড়ো হয়েছে, সেই সাথে নেতাকর্মীরাও কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এই যে নেতাকর্মীরা এত উচ্ছ্বসিত, এত আনন্দিত, একটা জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে এই ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। এই শোলাকিয়া ময়দানে প্রধানমন্ত্রী, জেলা বিএনপি এবং ছাত্র দলের উদ্যোগে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর তারপরে কিন্তু সরকারের গৃহীত অনেক প্রকল্প কিন্তু এখানে আজকে উদ্বোধন করা হবে এবং কিশোরগঞ্জবাসীর যে মনের বাসনা এবং নেতাকর্মীদের যে আশা আকাঙ্ক্ষা তারই কিন্তু প্রতিফলন এখানে ঘটবে এবং
এখান থেকে পুরাতন স্টেডিয়ামে কিন্তু ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন এবং সেই সাথে পুরোহিতদের যে ভাতা দেওয়ার কথা ছিল নির্বাচনী ইশতেহারে, তারই কিন্তু প্রতিফলন আজকে এই কিশোরগঞ্জের মাটিতে তার উদ্বোধন হবে। সেই সঙ্গে কিন্তু এই উদ্বোধনের কেন্দ্র করে এখানকার জনগণ এবং সেই সাথে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। ইতিমধ্যেই আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠে জেলা ছাত্র দলের সদস্যরা এবং জেলা বিএনপি সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এই মাঠ পরিপূর্ণ হয়েছে এবং মাঠের বাইরেও কিন্তু মানুষ দাঁড়িয়ে এক নজর প্রধানমন্ত্রীকে দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে এবং উৎসুক জনতা। সেই সাথে কিন্তু মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা, এই কিশোরগঞ্জের যে উন্নয়ন ছিল, এই কিশোরগঞ্জের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই প্রধানমন্ত্রী আজকে কিশোরগঞ্জে একটি মাহেন্দ্রকরের সূচনা করেছেন। নেতাকর্মীদের সাথে কিন্তু কথা বলে তারা আমাকে তাই বলেছে যে তাদের এখানে একটা ঈদের আমেজ রয়েছে। আজকে বিগত 15 দিন ধরে কিন্তু এই কিশোরগঞ্জের মানুষ প্রস্তুত হচ্ছে এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানার জন্য। তো এখানের এই সফরের পরেই রনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে আমরা আপনার মাধ্যমে আরও তথ্য সেখানকার দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোটের অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ নির্বাচন কমিশনে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেয়া হয়। জামায়াতের দাবি, সংবিধানের 70 অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা। তবে বিএনপি বলছে ভোটের আগে এ নিয়ে আলোচনা উদ্দেশ্যমূলক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি, আর অলি আহমদকে প্রার্থী করে জামায়াত জোট। তফসিল অনুযায়ী রোববার তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। ডক্টর অলি আহমদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জামায়াত জোটের নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা তৈরি করছে। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায় এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। এ সময় বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা বিভ্রান্তি তৈরি করছে। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে এটা হতে পারে না। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। আগামী 18 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফারজানা আক্তার, 71, ঢাকা। গ্যাসের চাহিদা ও সরবরাহে বড় ধরনের ঘাটতি থাকায় গ্যাসের সংকট তীব্র হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ কমায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনে গ্যাসের ঘাটতি থাকায় সিএনজি চালিত পরিবহন চালকরা দুর্ভোগে পড়েছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পাঞ্চল আশুলিয়া। গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন খাতে সংকট বেড়েছে। রান্নার সময় গ্যাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। 1.5 ঘন্টার পরে একবার 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 2 ঘন্টার পরে একবার 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আর লাইনে তো একবারই গ্যাস নাই। দিন হইলে দিনে 7টা থেকে আপনার 6টা পর্যন্ত গ্যাস থাকে না লাইনে। কোনো গ্যাস থাকে না এবং কারেন্টের জন্য আমরা গ্যাস পাই না। মনে করেন সকাল 7টা বাজে আসছি,
12টা 12:15 বাজে গেছি। আর ঘন্টা বই থাকতে হয়, আবার কারণে একদিনে তো 2বার 3বারও যায়। লোডশেডিং এর কারণে গ্যাসের চাপ আরও নিচে নেমে গেছে। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে 12টিই বন্ধ। বাকি 2টি পাম্প থেকে সীমিত পরিমাণ গ্যাস দেওয়া হচ্ছে। সমস্যা হয়, ডিউটি করা যায় না, তারপরে গ্যাস একটু কম হয়, তো ডিউটি করতে গেলে আবার আর পাইলে আর করা যায় না, কারণ গ্যাস তো শেষ হয়ে যায়। সামান্য পরিমাণ গ্যাস থাকে। আর বিদ্যুতের সমস্যা সবচেয়ে বড় সমস্যা, কারণ একবার বিদ্যুৎ গেলে দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বিদ্যুৎই আসে না। ঢাকার ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট চলছে। বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহক। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের 5টিই বন্ধ থাকছে বেশিরভাগ সময়। গ্যাসের লিগে গাড়ি চালাই পারতেছে না। গরিব মানুষ আমরা, একদিন গ্যাস নিলে আরেকদিন বয়ে থাকার লাগে, কিভাবে গাড়ি চালাম আমরা? বলতেছে লাইনে গ্যাস নাই, যখন আসবো আর কোনো সিকিউরিটিও নাই, কখন আসবো আর কোনো ইয়েও নাই, যখন আসবে তখন দিবে, এমন আছে এখান থেকে চলেও যাওয়া লাগবে। পাম্প কর্তৃপক্ষ বলছে লাইনে চাপ কম থাকায় বেশিরভাগ সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১। তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। দিনের বড় একটি সময় বাসাবাড়ির লাইনে গ্যাসের চাপ না থাকায় রান্না হচ্ছে না বহু পরিবারে। বাধ্য হয়ে কেউ কেউ কিনছেন এলপিজি সিলিন্ডার, কেউ ভরসা করছেন ইলেকট্রিক বা কাঠের চুলায়। অনেকে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের কালীরবাজার, চাষারা, ফতুল্লা, মিশনপাড়া, বাবুরাইল সহ বিভিন্ন বাজারের এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলার দোকানে এখন রয়েছে সবসময় ভিড়। আগে যেসব পরিবার বিশেষ প্রয়োজন ছাড়া সিলিন্ডার গ্যাস ব্যবহার করতো না, তারাও এখন সিলিন্ডার কিনছেন। শুধু রান্নার সরঞ্জাম নয়, ভিড় বেড়েছে হোটেল রেস্তোরাঁয়। নগরবাসী বলছেন উপায় নেই, গ্যাস সরবরাহের যে অবস্থা তাতে বিকল্প খুঁজতেই হচ্ছে। ইন্ডাকশন চুলা কিনতে গিয়া কেনার পরে দেখলাম যে ইন্ডাকশন চুলা নিয়ে আসলাম ঠিকই, এখন আর বিদ্যুৎ নাই। আমাদের বাসা বাড়িতে গ্যাস নাই, আমরা হোটেলে খাওয়া দাওয়া করতেছি। হোটেলে খাওয়াটা নিরাপদ না। হোটেলে খাইতে গেলে দেখা গেছে তেল বেশি, গ্যাস্ট্রিকের সমস্যা। ব্যবসায়ীরা বলছেন গ্যাস সংকটের কারণে রান্না করা খাবারের চাহিদা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। হোটেলগুলো গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহার করায় খাবারের দামও বাড়িয়ে দিয়েছে। গ্যাসের এই সমস্যা প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বাড়াইছে। পার মান কিন্তু ঠিকই বিল নিবে, কিন্তু আমরা কিন্তু গ্যাস পাচ্ছি না। এখন আমাদের এই গ্যাসের সমস্যা কিন্তু আমাদের ব্যবসায়ী সমস্যা, ব্যবসার মধ্যে কিন্তু সমস্যা চলছে। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের নারায়ণগঞ্জের সভাপতি বলেন, গ্যাস সংকটের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর আসলেই বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। গ্যাসের সাথে রিলেটেড যে বিকল্প জ্বালানি, বিকল্প যে ইলেকট্রনিক্স যে চুলাগুলো আছে, সেই চুলাগুলোর দাম বেড়ে যাচ্ছে এবং এই চুলাগুলো এনেও তারা বাসায় ব্যবহার করতে পারছে না ডিউ টু বিদ্যুতের সংকট। মধ্যবিত্ত মানুষের জীবনযাপনে চরম একটি দুর্বিষহ জীবনযাপন তারা করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের এই মুহূর্তে গ্যাস গ্রাহকের সংখ্যা 1 লাখের মতো। শাকিলা সিথি, ৭১। দর্শক, বিসিবির সভাপতি তামিম ইকবাল কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক মণ্ডলী, এখানে একটা টেকনিক্যালি অন্য একটা রিজন ছিল। যেহেতু আমাদের হোম সিরিজ থাকলে আমরা রেসপন্সিবল থাকি, এটা যেহেতু অ্যাওয়ে সিরিজ, এখানে বিসিবির কোনো আপনার রেসপন্সিবিলিটি বলতে পারেন না, বিকজ এটা আমরা ডিসাইড করি না যে কারা দেখাবে কারা দেখাবে না। বাট আমি যারা আমাদের নর্মালি সবসময় খেলা দেখায়, আমি তাদেরকে অবশ্যই একটা কথা ওনাদেরকে বলেছি যে দুঃখজনক যে আমাদের অন্য টিভি চ্যানেলে দেখতে হচ্ছে, বাট আই এম শিওর দে হ্যাভ বিন আ গ্রেট সাপোর্টার অফ বাংলাদেশ ক্রিকেট। যারাই আমাদের লোকাল চ্যানেলসরা আছেন, যারাই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিট করেন বা খেলা দেখেন, দে আর আ বিগ সাপোর্ট অফ বাংলাদেশ ক্রিকেট। তাদেরকে আমি মাই নো মিনস তাদেরকে আমি ছোটো করতে চাই না, বাট আমি সাথে এটাও মেসেজ দিয়েছি যে বাংলাদেশের চ্যানেলে যদি দেখে তো তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। But I'm sure they must have some reasons যেটা probably আমি আর আপনি জানি না। But again, they're a partner and I will always respect them. But I also hope যে ভবিষ্যতে এরকম যদি সিচুয়েশন আসে তখন আমরা বাংলাদেশের টিভি চ্যানেলে দেখতে পারি।
বিসিবির সভাপতি তামিম ইকবাল কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, আমরা তার বক্তব্যে যুক্ত ছিলাম। দর্শক, আমরা নারায়ণগঞ্জ শহরের গ্যাস সংকট নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। আমরা নারায়ণগঞ্জ শহরের গ্যাস সংকটের আরো তথ্য আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যুক্ত হবেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকট নিয়ে মানুষের ভোগান্তি আসলে কেমন দেখছেন জানাবেন, এবং সংকট কাটাতে কোনো উদ্যোগ কি আদৌ নেওয়া হয়েছে কিনা, আর তিতাস গ্যাস কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। লাবণী, আসলে সংকট কাটানোর জন্য যে খুব বড় ধরনের উদ্যোগ এরকমটা আমরা এখনো চোখে পড়ে নেই। তবে আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম, বাসাবাড়িতে কিছুটা গ্যাসের চাপ আসছে, মানে কিছুটা গ্যাস এখন মানুষ পাচ্ছে। তবে সেই গ্যাস দিয়ে যথেষ্ট নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে শিল্প কারখানার কথা যদি বলে, সেটা তো চলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি, কারণ শিল্প কারখানায় যে পরিমাণে গ্যাস লাগে মিনিমাম 10 থেকে 15 PSI কিংবা তার চেয়ে বেশি এই মাত্রায় গ্যাস কিন্তু এখনো তারা পাচ্ছে না। তবে এর বাইরে যে বিষয়টা হচ্ছে যে বাসাবাড়িতে গ্যাসের সংকটের কারণে হোটেলের উপরে চাপ বেড়েছে, ইলেকট্রিক চুলার উপরে চাপ বেড়েছে, সেগুলো বিক্রি বেড়েছে। তারপরে বেড়েছে আপনার সিলিন্ডার গুলো দাম বেড়েছে। আমরা রেস্টুরেন্টে অনেক মানুষকে এসে দেখছি, তারা খাবারের জন্য এসে বসে আছেন খাবারের জন্য। আপনারা একটু কথা বলি, আপনারা খাবার নেওয়ার জন্য আসছেন? এখানে আসলে পরিবার নিয়ে দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি। বাসায় একটু গ্যাসের সংকট, গ্যাস আসছে তবে সেটা আশানুরূপ নয়। আমরা আসলে পুরোপুরি ভাবে এখন পর্যন্ত ওই গ্যাসটা পাচ্ছি না, যার জন্য ফ্যামিলি নিয়ে একটু রেস্টুরেন্টে আসা। থ্যাংক ইউ। আপনিও কি জি, আমি রেস্টুরেন্ট ফ্যামিলি আছি, কিন্তু বাসার জন্য খাবার নিতে এসেছি। যে আমাদের গ্যাস সংকটের কারণে বাসায় রান্না বান্না হচ্ছে না। এই গ্যাস কিছু কিছু এলাকায় শুনলাম যে গ্যাস আসতেছে, কিন্তু আমাদের এলাকায় অল্প একটু এসেছে, রান্না করার মতো না। তাই আমরা আবারও আজকেও হোটেল বা রেস্টুরেন্ট থেকে খাবার নিতে এসেছি। আর কিছু কিছু মানুষ দেখা যায়, সাধারণ মানুষ যারা বাইরের খাবার খায় না, কিন্তু এই গ্যাস সংকটের কারণে তারা বাইরের খাবার খাচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো সরকারের কাছে দাবি এই গ্যাসের বিষয়টা যাতে দ্রুত সমাধান করে। লাবণী, আসলে অনেকেই আসছেন এই গ্যাস সংকটের কারণে রেস্টুরেন্টে পরিবার নিয়ে, পাশাপাশি অন্যান্য যে জনজীবনের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো তারা এর গ্যাস না থাকার কারণে আসলে সেইগুলোর উপর প্রভাব পড়ছে। অচিরেই এর সমস্যার সমাধান চান সাধারণ জনগণ। এটি হলো নারায়ণগঞ্জ থেকে লাবণী আমার কাছে। হাবিবুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই খুব দ্রুত এই গ্যাস সংকটের একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। সারা দেশে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। জেলা শহরে দিনরাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। এতে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গরমের সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। দিন রাত মিলিয়ে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর সংখ্যা। কারেন্ট পাচ্ছে না, আমাদের ছেলে পিলে আছে, তারা লেখাপড়া করতে পারছে না। যখনই বাড়তে আসি তখনই কারেন্ট থাকে না। লোডশেডিং এর কারণে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে এবং আমাদের সিলেবাসের পড়া কমপ্লিট করতে আমাদের চরম কষ্ট হচ্ছে। নেত্রকোনায় পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় দিন রাত মিলিয়ে 16 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। পিডিবির আওতাধীন এলাকাগুলোতেও দফায় দফায় বিদ্যুৎ যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা। দীর্ঘ সময় বিদ্যুৎ সংকটে থাকার কারণে আমরা নেত্রকোনা জেলার মধ্যে যারা ব্যবসায়ী গ্যাসের ছোটখাটো, আমরা খুবই সমস্যার মধ্যে আছি। কারেন্ট প্রচুর বিরক্ত করতেছে। এটার ফেস বলতে ভাই, কারেন্ট মনে করেন যে দিনের বেলা গেলে এটা কোনো সমস্যা হয় না, কিন্তু রাত্রে মনে করেন যে কাজকর্ম করে আসি, ঠিক মতো ঘুম হয় না। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় আশুলিয়া শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। আবাসিক এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও কর্মজীবীরা। অনেক এলাকায় রাতেও 3 থেকে 4 বার লোডশেডিং হচ্ছে। বনশ্রী হালদার, ৭১। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি উপকূলে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের
4টি সমুদ্র বন্দরে দেয়া হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত 12 আগস্ট পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়। খাগড়াছড়ির পানছড়িতে শুকনো মৌসুমে চাষের জন্য নির্মিত রাবার ড্যাম কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বোরো ও রবি শস্য চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পানছড়ির হাজারো কৃষক। তারা আগামী মৌসুমের আগেই ড্যামটি সংস্কারের দাবি জানিয়েছেন। রূপান তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর এলাকায় চেঙ্গি নদীতে রাবার ড্যাম নির্মাণ হয় 2013 সালে। এরপর থেকে পানছড়িতে শুকনো মৌসুমে অর্থাৎ বুড়ো ও রবি শস্য চাষে সেচের পানি পাচ্ছেন কৃষকরা। কিন্তু কিছুদিন আগে রাতের আধারে ড্যামটির রাবার কেটে দেয় দুর্বৃত্তরা। এতে চাষের পানির যোগান নিয়ে চিন্তিত কৃষকরা। শুকনো মৌসুমের আগে রাবার ড্যামটি মেরামত করার দাবি জানান তারা। পানছড়ি চেঙ্গি নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জোরালোভাবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এটা তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি ব্যবস্থা করা এবং অতি দ্রুত রাবার একটা হাত সংস্কার করা। খাগড়াছড়ির স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, রাবার ড্যামটি ঠিক করতে বাজেট পাঠানো হবে, বরাদ্দ এলে ঠিক করা হবে। রিপোর্টটা সংযুক্ত করে আমরা এটার যেটা খরচ লাগবে এটার এস্টিমেট করে আমরা ঢাকা পাঠিয়ে দেবো। ইনশাল্লাহ আসলে আমরা এটা রিপেয়ার করব। শুকনো মৌসুমে চেঙ্গি নদীর পানি সরবরাহ চলমান রাখতে ও হাজারো কৃষকের কথা চিন্তা করে দ্রুত রাবার ড্যামটি ঠিক করার ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাকিলা সিথি, 71। 32 বছর ধরে অচল কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনাল। জরাজীর্ণ হয়ে পড়েছে টার্মিনাল ভবন, নষ্ট হচ্ছে টার্মিনালের আসবাবপত্র। সবকিছু থাকার পরও টার্মিনালটি চালু না হওয়ায় ক্ষুব্ধ যাত্রী ও চালকরা। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রশাসনের সমন্বয়হীনতার কারণে চালু হয়নি টার্মিনালটি। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1994 সালের 19 এপ্রিল রাজবাড়ী শহরের শ্রীপুরে 4 একর জায়গায় বাস টার্মিনাল উদ্বোধন হয়। এর কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়। এরপর টানা 32 বছর টার্মিনালটি আলোর মুখ দেখেনি। 1,74,00,000 টাকায় নির্মিত টার্মিনালটির কোনো ফল পাননি যাত্রী ও চালকরা। এখন টার্মিনালটি ব্যবহারের অনুপযোগী। সন্ধ্যা হলে বসে মাদকের আড্ডা। এটা দেখার মতো, দেখভাল করার মতো কোনো লোক নাই। যারাই আছে তারা যার যার জায়গা নিয়েই ব্যস্ত। আমরা চাইতেছি যে বর্তমানে এই টার্মিনালটা চালু হোক। এখন আমরা সুবিধা দিকে টার্মিনালটা আমরা চালু চাই। এদিকে টার্মিনালকে ঘিরে পৌরসভার বরাদ্দ দেয়া শতাধিক দোকানের ব্যবসায়ীরাও আছে চরম বিপাকে। এই টার্মিনালের ঘিরে বেশ কিছু দোকানপাট আছে, প্রায় 150 দোকানপাট আছে। এদেরও খুবই করুণ অবস্থা। এত বছর টার্মিনাল ফরিদপুরের আগে ওই যে টার্মিনাল, এই টার্মিনালটা আজ পর্যন্ত বাস্তবায়ন হইল না। হ্যাঁ, তাহলে কি দায়িত্ব এগিয়ে আর যার জন্য এখনো পর্যন্ত আমরা পৌঁছেছি। টার্মিনালটি ব্যবহার না হয় বর্তমানে রাজবাড়ির মূল সড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। টার্মিনাল নির্ধারিত টার্মিনালে যা চললে তো আমাদের জন্য সুবিধা হয়। এটা চালু হওয়ার দরকার, এটা সবার জন্য ভালো, চালকদের জন্য ভালো, ড্রাইভারদের জন্য ভালো, যাত্রীদের জন্য ভালো হয় এটা। এ নিয়ে রাজবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও বাস মালিক সমিতির সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিকতা থাকলে টার্মিনালটি সচল হতো। এরা যৌথভাবে মিলে একটা সিদ্ধান্ত নিলে, জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বা অন্য কোনো ফোরামে সিদ্ধান্ত নিলে এখানে বাস টার্মিনাল চালু করা, বাস থামানো বা ওঠানামার কাজটা চালু হতে পারে। সব জটিলতা কাটিয়ে রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনালটি আবার চালু হবে, এমনটাই প্রত্যাশা যাত্রী, চালক ও টার্মিনালের ব্যবসায়ীদের। পিন্টু হাজং, 71।
নোয়াখালী সদর উপজেলায় 3 জনকে গুলি করে হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে জেলার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান ও সৌরভ। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফিরোজ মাহমুদ বাপ্পি, কুদরতুল্লাহ ও হারুনুর রশিদ বাবুল। আইনজীবীরা জানান 2016 সালের 21শে মে কুকুর গোসল করা নিয়ে আনোয়ার হোসেনের সাথে ঝগড়া হয় নাসিরের। এরই জেরে আনোয়ার সহ তার বন্ধু রাজীব ও ওয়াসিমকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে আসামিরা। বরগুনার পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে 9ম শ্রেণীর এক শিক্ষার্থী। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার সকালে লতাকাটা খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা হয়। বরগুনা থানার ওসি হাসনাইন পারভেজ জানান, সকালে স্বজনদের সাথে পায়রা নদীতে গোসলে নেমেছিল রাবেয়া আক্তার জুই। এর কিছুক্ষণ পরই জোয়ারের পানিতে ভেসে যায়। পরে বরগুনা ফায়ার সার্ভিস, পাথরঘাটা নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি। কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুষ্টিয়া সদর আসনের সাংসদ মুফতি আমির হামজা সহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সন্ধ্যা 6:30টার দিকে কুষ্টিয়া গণঅধিকার পরিষদ তাদের নেতা ভিপি নূর এবং রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এ সময় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আহত হন মুফতি আমির হামজা সহ অন্তত 15 জন। এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার বিকেলে কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। চট্টগ্রাম বন্দর রক্ষায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক কনভেনশন। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এই কনভেনশনে বক্তারা জানান, বিদেশিদের হাতে বন্দরের নিয়ন্ত্রণ গেলে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই দরকার হলে কঠোর আন্দোলনের মাধ্যমে বন্দরের বিপক্ষে নেওয়া যে কোনো উদ্যোগ রুখে দেওয়া হবে। আরও জানাচ্ছে রাজু বড়ুয়া। এনসিটি, সিসিটি সহ চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা ইজারা না দেওয়ার দাবিতে বন্দর বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করা হয় নাগরিক কনভেনশনের। বক্তারা জানান, বন্দর বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে কর্মসংস্থান হারাবে বহু শ্রমিক। তাই দেশের গুরুত্বপূর্ণ এই সম্পদ রক্ষায় যে কোনো ইজারা প্রক্রিয়া থেকে সরে আসা জরুরি। এই বন্দরকে কেন্দ্র করে যে আমাদের বাংলাদেশকে যে লীলাভূমিতে পরিণত করার চেষ্টা করতেছে, সেটার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের এই বন্দর রক্ষা মানে বাংলাদেশকে রক্ষা করা। বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডকে বন্দর ইজারা দেওয়ার আলোচনা হয়। এই সরকারকে আমরা নির্বাচিত করেছি, দেশের মানুষ নির্বাচিত করেছে। সুতরাং এই দেশের মানুষের প্রতি এই সরকারের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। জনকল্যাণমুখী কাজের জন্য তারা আত্মনিয়োগ করবে বলে আমাদের আশা। সুতরাং সেই জায়গাটাতে যদি বিচ্যুতি ঘটে, তাহলে যেটা আগের থেকে আমার বক্তারা বলে গেছেন, সেটা আমাদের ক্ষোভের জন্ম হবে। অধ্যাপক ডক্টর এম আবু সাইদ, আহ্বায়ক বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটি। আর শ্রমিক নেতারা জানান, চট্টগ্রাম বন্দরের পাশেই নৌবাহিনীর ঘাঁটি সহ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। এই অবস্থায় বন্দরে বিদেশি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। যদি তারা এখানে আসে, নিরাপত্তার যে ঝুঁকি, এই ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর কেবল পড়বে না, সারা দেশ নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক বলেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত। আমাদের সরকার গণতান্ত্রিকভাবে যেহেতু নির্বাচিত, সেই তো আমরা বলবো জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে চলে আসেন। 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে আপনাদেরকে মানায় না। জাতীয় সম্পদ ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা ইজারা না দেওয়ার দাবি জানায় নাগরিক কনভেনশন। দাবি না মানলে আগামী 31শে আগস্ট
বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বন্দর রক্ষা কমিটি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। এই উপলক্ষে দেশের জেলা প্রশাসন ও মৎস্য দপ্তর শোভাযাত্রা, পৌনা অবমুক্তকরণ এবং আলোচনা সভার আয়োজন করে। আগামী 18ই আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যশোরে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। বেলা 11টায় জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে 11 জন সফল মাছ চাষীকে সম্মাননা দেয়া হয়। চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক মৎস্যপক্ষের অনুষ্ঠানে বলেন, যেসব জেলেরা আইন মেনে চলবেন এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে ভূমিকা রাখবেন তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার দেয়া হবে। আপনাদের পক্ষ হয়ে এবং এখানে এই যে মৎস্য কর্মকর্তা আছেন, ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, নৌ পুলিশ মহোদয় আছেন, আমরা সবাই মিলে আপনাদের জন্য যদি এই কারেন্ট জাল চাঁদপুরে বন্ধ করতে পারেন, আপনাদের জন্য স্পেশাল পুরস্কার আনার ব্যবস্থা করব। মেহেরপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কলাপাড়ায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। পটুয়াখালীতেও মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, দেশি মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্য সম্পদের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।